এভারেস্টের জার্নিটা তো আসলে 50 দিনের। এটা খুব ছোট করে বললে যেটা হয় সেটা হচ্ছে আমরা বেস ক্যাম্প থেকে সাধারণত প্রথমে রোটেশন করি। রোটেশন মানে হচ্ছে আপনি প্রায় 6500 মিটার বা তার চেয়ে বেশি উচ্চতায় যাবেন এবং আবার বেস ক্যাম্পে ফিরে আসবেন 5300 মিটার উচ্চতায়। তো তারপর আপনাকে আবার ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ভালো আবহাওয়া পেলেই আমরা কেবল জার্নিটা শুরু করি আবার। সেটা হচ্ছে বেস ক্যাম্প থেকে আমরা ক্যাম্প 2-তে যাই সরাসরি, ক্যাম্প 1-এ যাই না। ক্যাম্প 2 হচ্ছে 6400 মিটার উচ্চতায়, ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3-তে প্রায় 7050 মিটার উচ্চতায়। তারপর সেখান থেকে আমরা অক্সিজেন ব্যবহার শুরু করি, কারণ সেখানে অক্সিজেনের স্বল্পতা আছে। তো সেখান থেকে 7050 মিটার থেকে প্রায় 8000 মিটার মানে 7950 মিটার উচ্চতায় ক্যাম্প 4-এ আমরা পৌঁছাই, যেটাকে বলা হয় ডেথ জোন। মানে এখানে অক্সিজেনের স্বল্পতা এত কম যে এটাকে ডেথ জোন বলা হয়। আপনি যদি অক্সিজেনবিহীন কিছুক্ষণ থাকেন তাহলে আপনি বিভিন্ন ধরনের অসুস্থ হতে পারেন বিভিন্ন ধরনের। তো তারপর আমরা ক্যাম্প 4 থেকে রাতে রওনা দেই। সাধারণত রাতে রওনা দেওয়া হয় এবং সকালের দিকে সামিট হয়। তো সেই 7950 মিটার উচ্চতা থেকে সামিট পর্যন্ত যেতে সময় ভেদে 8 থেকে 16 ঘন্টা 22 ঘন্টা অনেকের লাগে। তারপর সামিট শেষে যেটা গুরুত্বপূর্ণ, সামিটে তো আমরা খুব এনার্জি নিয়ে যাই, কিন্তু সামিট শেষে ফিরে আসাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি সুস্থভাবে ফিরে আসতে পারাটাই আসলে মূল লক্ষ্য থাকে আমাদের। কতজন গিয়েছিলেন এবং কতজন ফিরে আসতে পেরেছেন? আমাদের সময়ে যেটা হয়েছে, আমি পত্রিকা মারফত জানতে পেরেছি 495 জন এভারেস্ট চূড়ায় চড়ার জন্য পারমিশন নিয়েছিল। তো কতজন ফিরে আসতে পারেনি, ক্লাইম্বার আসলে 2 জন ফিরে আসতে পারেনি, 2 জনই ইন্ডিয়ান ছিলেন এবং একজনের মরদেহ আমি নিজেই দেখেছি। তো আমার সঙ্গে তারা বা আমার সঙ্গে আমরা একসঙ্গে যাত্রা করিনি, আমার সঙ্গে সবাই ফিরে এসেছে। কারো সামিট হয়েছে, কারো হয়নি, কিন্তু আমরা সবাই সুস্থভাবে ফিরে এসেছি। সো আপনি আরও বলছিলেন যে সেখানের আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোটা খুবই জরুরি। আবহাওয়া আর একই পাশে সেখানের খাদ্যাভ্যাসটার সাথে কিভাবে জড়িয়ে নিয়েছে? আমাদের যেটা সুবিধা হয়, নেপালের খাদ্যাভ্যাস আর বাংলাদেশের খাদ্যাভ্যাস মোটামুটি একই রকম। বেস ক্যাম্পে আমাদের বিভিন্ন ধরনের চয়েস থাকে, আপনি যে কোনো কিছু খেতে পারেন, যে কোনো কিছু অর্ডার করলে তারা বানিয়ে দিতে পারে। কিন্তু উপরের ক্যাম্পগুলোতে আসলে সেভাবে খাবার দাবার নেই, খুবই সামান্য খাবার দাবার, শুকনো খাবার, চকলেট জাতীয় খাবার, চানাচুর জাতীয় খাবার আমরা খাই। এছাড়া নুডলস নিয়ে যাওয়া হয়, যেটা হচ্ছে জাস্ট গরম পানিতে দিলেই নুডলস হয়ে যায়। সাধারণত এই ধরনের খাবার, তো সেখানে আপনার কোনো খাদ্যাভ্যাসের কোনো ব্যাপারটা আসে না, নুডলস সবাই খেতে পারে। এই তো। আর আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য ওই যে আমাদের রোটেশন করতে হয় বললাম, রোটেশনে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত যেতে হয়, আবার ফিরে আসতে হয়। এভাবেই আমরা আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিই। আচ্ছা, আপনি আরও বলছিলেন যে আপনি আরও এক্সপ্লোর করতে চান। হ্যাঁ, এখানেই শেষ নয়, তো আগামী পরিকল্পনা আপনার কি? আমাদের সবাই মনে করে যে এভারেস্টের চূড়া হচ্ছে সর্বোচ্চ বিন্দু, যেহেতু তো এভারেস্টে চড়লেই বুঝি সব চড়া শেষ হয়ে যায়। আসলে আমরা যারা পর্বতারোহণ করি তারা তো 6000 মিটার, 7000 মিটার, 8000 মিটার অনেক পর্বতে যেতে যাই। তো আমার ইচ্ছা আরও 8000 মিটার পর্বতে যাওয়া, আমাদাবলামের মতো কঠিন পর্বতে যাওয়া। এছাড়াও আরও কিছু ইচ্ছে আছে, ট্রায়াথলন করার ইচ্ছা আছে। তো এই ইচ্ছেগুলো অনেক ইচ্ছে আছে আসলে জীবনে। আপনি বলছিলেন যে আপনাকে পাহাড় অনেক টানে, আপনার নেক্সট ডেস্টিনেশন কোনটা? এখনও আসলে সেভাবে ঠিক করিনি, তবে আমাদাবলামে যেতে পারি অথবা মানাসলু 8000 মিটার একটা পর্বত আছে, সেখানে যেতে পারি। এগুলো সবই চিন্তা ভাবনা, এখনও কোনো মানে একদম ফিক্সড করিনি যে কোথায় যাব। পাহাড় চড়তে গিয়ে চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে পড়তে হয়েছে, এরকম একটা ঘটনা? আমার যেটা সমস্যা হয়েছিল, আমি যখন ব্যালকনি প্রায় 8200 মিটার উচ্চতায়, তো সেখানে গিয়ে তার একটু পরে আমার স্নো গগলসটায় স্নো জমে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমি এগোতে পারছিলাম না এবং তার কিছু পরে আমার ক্রাম্পন ছিঁড়ে গিয়েছিল। তো ক্রাম্পন ছিঁড়ে গেলে আসলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। তো
তো তখন আমার কাছে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি মোটামুটি কিছু দেখতেও পাচ্ছি না, এখন আমার ক্রাম্পনও ছিঁড়ে গেছে, মানে আমি চোখে দেখতে পাচ্ছি না, আবার আমি পায়ে এগোতেও পারবো না। তখন আমার কাছে খুব কঠিন মনে হয়েছিল সময়টা, যে এখন কি হবে। কিন্তু আমার ভাগ্য ভালো ছিল, আমার গাইড যিনি ছিলেন তিনি আমার ক্রাম্পনটা ঠিক করে দিয়েছিলেন, আর হচ্ছে আমার আরেকজন গাইড ছিলেন, তার কাছ থেকে আমি একটা স্নো গগলস ধার নিতে পেরেছিলাম। তো দুটোরই সমাধান হয়ে গিয়েছিল। সো আমি ভাগ্যবান।